নমস্কার বন্ধুরা, আমি সৌরভ বসু, সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা সয়েল মেকানিক্সের ক্লাস শুরু করব বলেই ভেবেছি। তো আমাদেরই এক স্টুডেন্ট আবদার করেছে যে 5-10 মিনিট যদি কোনো মোটিভেশনাল কথাবার্তা হয় তাহলে খুব ভালো হয়। বাড়িতে 1-1.5 মাস ধরে বসে আছি, কিছু বুঝতে পারছি না, কেমন একটা লাগছে। তো প্রথমে বলে নেওয়া ভালো যে প্রফেশনালি আমি তো কোনো মোটিভেশনাল স্পিকার নই। তো গল্পটা বা গল্প না বলে একটা সত্যি ঘটনা, এটা দিয়েই আমি আজকে শুরু করতে চাই। আজ থেকে 10 বছর 11 বছর যদি ব্যাকে যাই, মানে আমি তখন কলেজে পড়ছি, সেমিস্টারে এখন সয়েল মেকানিক্সের পরীক্ষা। তো সেই পরীক্ষাতে আমি স্যারেদের নাম করতে চাই না। সেই পরীক্ষা দিতে বসেছি। অবজেক্টিভ পেপার আমাদের 45 মিনিটসে জমা দিয়ে দিতে হতো। 30টা কোশ্চেন থাকতো। তো মিনিট 10-15 কাটার পরে আমি দেখছি আমি 3টে কোশ্চেন অ্যান্সার করতে পেরেছি 30টার মধ্যে। তো এখন মানে দুর্বিষহ অবস্থা, মানে ফেল করে যাবোই, একদম সাপ্লি হবে, একদম আমি শিওর বুঝতে পারছি হলে বসে। তো এরকম সময় কি করা যায়, তো সামনে পেছনে জিজ্ঞেস করতে এক বন্ধু বুদ্ধি দিল যে ভাই একটু সামনে যা, আমাদের তো যে স্যার সয়েলে ক্লাস নেয় উনি তো আমাদের গার্ড পড়েছে, তা তুই বললে নিশ্চয়ই 2-4টে বলে দেবে, একটু দেখ চেষ্টা করে। আমি দেখলাম যে হ্যাঁ, অন্য কোনো উপায়ও পাচ্ছি না। আর সেই স্যারের সাথে আবার আমাদের মেকানিক্যাল স্ট্রিমের আবার এমন একজন স্যার পড়েছেন, মানে সে যদি ফেল করিয়ে দিতে পারে আমাকে তাহলে তার কোনো খুব আনন্দই হবে। তো এরকম একটা অবস্থায় যেই ওই মেকানিক্যালের স্যার বাইরে গেছেন, আমি দৌড়ে গিয়ে স্যারকে বলছি যে স্যার একটু এই ট্রু ফলসগুলো একটু বলে দেবেন। এবার স্যার বলছে যে এইটা তো ট্রু। না ঠিক আছে স্যার, আমি ওটা লিখছি, আপনি পরেরটা বলে দিন একটু, ওইটা ফলস, এটা ট্রু। আমি স্যার ওগুলো হয়ে যাবে স্যার, আপনি তাড়াতাড়ি বলুন। স্যার তাড়াতাড়ি বলছে, আমিও তাড়াতাড়ি লিখছি। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসছে কয়েকটা, এবার সেখানে এবার স্যার এটা কি, স্যার ওটা কি, হতে হতে একদম প্রায় শেষের দিক, মানে আমি প্রায় 30টা গুছিয়ে নিয়েছি। ঠিক এরকম সময় মেকানিক্যালের যিনি স্যার ছিলেন তিনি এখন ঘরে এন্টার করেছেন। যেই এন্টার করেছেন তখন আমাদের সিভিলের স্যার বলছেন, হ্যাঁ সৌরভ তুমি যাও বাইরে বসো, আমি ওসব যাই না, আমাকে ওসব জিজ্ঞেস করবে না। এবার যাই হোক, আমি ততক্ষণে চলে এসেছি ভালো ছেলের মতন, এই ঝপাঝপ আমি অবজেক্টিভ অ্যান্সারগুলো লিখছি। তো মেকানিক্যালের ওই স্যার কোনো একটাভাবে বুঝতে পেরে গেছে যে আমি স্যারের থেকে হেল্প নিয়েছি এবং স্যার আমার হেল্প করেছেন। তা তখন স্যার এসে আমাকে বলছে যে এই তুমি কলেজে এরকম, আমি তখন একটু ইউনিয়ন করতাম, তা আমাকে বলছে যে তুমি এরকম হয়ে এরকম করলে তাহলে বাকি ছেলেরা কী করবে। না স্যার, আমি আমার জন্য করিনি, আমি সবাইকে বলবো। তা সেটা শুনে মনে হয় ওই স্যার খুব অপমানিত বোধ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। এবং সেই যে বেরিয়ে গেলেন তারপরে তো সবাই খুব একদম হুলিয়ে চোদা করলো এবং করে সে দারুণ নম্বর, সবাই 75-80 করে নম্বর পেয়েছিলাম। তাই হচ্ছে সয়েল মেকানিক্সের টপিক নিয়ে আমার গল্প। তো এইরকমভাবে আমার মতন যারা মধ্যম মেধার ছাত্র, আমি তাদেরকে একটা কথা বলবো। আমার এক বন্ধুর ভাই ফোন করে জিজ্ঞেস করছিল যে দাদা আমার তো এরকম ডিপ্লোমা করে বিটেক হয়ে গেছে, তাহলে কি আমি গেট দেবো, দিয়ে পিএইচডি করবো, আমি কলেজে পড়াতে চাই। আমি বললাম দেখ, তুই যদি আমার মতন মধ্যম মেধার ছাত্র হোস তাহলে বাবা ওইসব দিকে যাস না, ফালতু মাঝখান থেকে 8-10 বছর নষ্ট হবে, এমনি কাজের কাজ কিছু হবে না। যারা খুব ট্যালেন্টেড ছেলে তাদের জন্য ওই রাস্তাটা ঠিক আছে, কিন্তু আমার মতন আরও যারা রয়েছে মধ্যম মেধার ছাত্র, আমি বারবার নক করছি এই কথাটায়, যে আমার মতন যারা ট্যালেন্টেড নয় মধ্যম মেধার ছাত্র, তাদের জন্য কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষাটা অনেক সহজতর গেটের থেকে, এবং অনেক কম সময়ের মধ্যে তারা এই ব্যাপারটাতে মার্ক করতে পারে। তো যাই হোক, এরকম সয়েল মেকানিক্সের এই সমস্ত গল্পটা বললাম। এরপরে যখন আমি প্রিপারেশান নিচ্ছি চাকরি পরীক্ষার জন্য, তখন পড়তে গিয়ে বুঝতে পারলাম যে আমি কিচ্ছু জানি না, একদম কিচ্ছু জানি না। তা আমাকে এরকম অনেকে প্রশ্ন করেছে যে স্যার আমি তো কিছু জানি না, কলেজে চোতা করে টুকে পাস করেছি, তা আমাদের আর কি সরকারি চাকরি হবে। তা আমি এখানে একটা কথা বলতে চাই যে হ্যাঁ হবে। কী করে হবে, শুধু লেগে থাকতে হবে, কোনো বুদ্ধি টুদ্ধির ব্যাপার নেই। বুদ্ধির ব্যাপার নেই মানে এরকম নয় যে আমি কিচ্ছু জানি না তাহলেও হবে। যে মোটামুটি জানে, বেসিক জিনিসগুলো জানা আছে, মাঝে কিছু বছর হয়তো ফাঁক ফোকর গেছে, একটু ফাঁকি টাকি মেরেছে, তারা পারবে। যদি লেগে থাকতে পারে তাহলে একদম শিওর পারবে। তা আমি ওই রকমভাবে সয়েল মেকানিক্স পাস করার পরেও আমি নিজে 4টে পার্মানেন্ট পোস্টে এবং একটা কন্ট্রাকচুয়াল পোস্টে চাকরি পেয়েছি। তো এইরকম বিষয় নয় যে লেগে থাকলে হয় না। তো যাই হোক, আজকে আমাদের টপিকে চলে যাই সোজাসুজি। আজকে আমাদের টপিক হচ্ছে সয়েল মেকানিক্স। সয়েল মেকানিক্সের আমরা আজকে ফার্স্ট লিখব পার্ট ওয়ান ইন দ্য সেন্স আমরা এটাকে কতগুলো পার্টের মধ্যে ভাগ করেছি। কতগুলো পার্টে কীভাবে ভাগ করেছি না, চ্যাপ্টার ওয়াইজ। নামটা দেখেই তোমরা থাম্বনেলে বুঝতে পেরেছো যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সয়েল মেকানিক্স বা আমরা বলতে পারি সয়েল ইঞ্জিনিয়ারিং, এই সবকটাই কিন্তু একই নাম। তা এখন আমাদের সময় ছিল সয়েল মেকানিক্স 1, সয়েল মেকানিক্স 2, এখন সেটা সিলেবাসে করেছে জিওটেক 1, জিওটেক 2। তো যাই হোক, পার্ট 1-এ আমরা যেটা টপিক কভার করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন এবং ক্লাসিফিকেশন অফ সয়েলস।
ইন্ট্রোডাকশন বলতে গিয়ে সয়েল সম্পর্কে আমাদের অনেকের অনেক রকম ধারণা আছে। যেমন যদি যে এগ্রিকালচারিস্ট যে চাষ করে তার কাছে সয়েল একরকম জিনিস, আবার আমরা যে ইঞ্জিনিয়ার আমাদের কাছে সয়েল একরকম জিনিস, যে জিওলজি নিয়ে কাজ করে তার কাছে সয়েল আরেক রকম জিনিস। তো এই সয়েল মেকানিক্সের ঢুকতে গিয়ে যার কথা প্রথম বলতে হয় তিনি হচ্ছেন কার্ল ভন তেজাগি। তা ওনাকে আমরা সয়েল মেকানিক্সের জনক ধরি। কেন কি না না এই তেজাগি পূর্ববর্তী সময়ে সয়েল মেকানিক্স যে জায়গায় বিলংস করতো, আফটার তেজাগি অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা এবং রিসার্চের ফলে অনেক কিছু আমরা জিনিস জানতে পেরেছি এবং তার অনেক অ্যাপ্লিকেশান উঠে এসেছে। মডার্ন টেকনোলজিতে আজকে সয়েল মেকানিক্সের বিভিন্ন ব্রাঞ্চ খুলে গেছে, যেগুলো আমরা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে দেখতে পাই যে সয়েল মেকানিক্স থেকে আবার অনেকগুলি ব্রাঞ্চ খুলে গেছে। সেইগুলোতে আমরা আবার রিসার্চ বা পোস্ট গ্র্যাজুয়েটের সময় গিয়ে কাজ করতে পারি। তো অতটা আমরা যাবো না। আমাদের টপিক আপাতত যে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার জন্য সয়েল মেকানিক্স আমাদের কী কী লাগবে। তো কার্ল ভন তেজাগিকে টপকে যাওয়া মানে আল টপকে ঘাস খাওয়ার মতো। তো সেই জন্য কার্ল ভন তেজাগির ডেফিনেশনটা আমরা লিখব যে সয়েল মেকানিক্স অ্যাকর্ডিং টু তেজাগি। সয়েল মেকানিক্স আমি আর হেডিং করছি না, তোমরা থাম্বনেলেই দেখতে পেয়েছো, ঠিক আছে। তো তেজাগি কি বলছেন? তেজাগি বলছেন যে সয়েল মেকানিক্স ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ লজ অফ মেকানিক্স অ্যান্ড হাইড্রোলিক্স টু দ্য ইঞ্জিনিয়ারিং প্রবলেমস ডিলিং উইথ sediments and other unconsolidated accumulation of solid particles produced by mechanical and chemical disintegration of rocks may or may not contain organic matter। অর্থাৎ কি যে মেকানিক্স এবং হাইড্রোলিক্স এখানে যে নিয়মকানুনগুলো রয়েছে, লগুলো রয়েছে, তারই অ্যাপ্লিকেশান কিসের উপরে না কিছু ডিপোজিটস বা আনকনসলিডেটেড অ্যাকুমুলেশনস। আনকনসলিডেটেড মানে আপাতত আমরা বুঝে রাখি যে লুজ, জাস্ট পরে পড়বো আমরা আনকনসলিডেটেড কনসলিডেটেড টার্ম আমরা কনসলিডেশন চ্যাপ্টারে পড়বো। তো মেকানিক্স হাইড্রোলিক্সের নিয়ম যেগুলো রয়েছে তারই অ্যাপ্লিকেশান সেডিমেন্ট এবং আনকনসলিডেটেড অ্যাকুমুলেশনস যে সয়েল পার্টিকেলসগুলো রয়েছে তার উপর, এবং ইঞ্জিনিয়ারিং প্রবলেমের সাথে রিলেটেড। এখন সেগুলো অর্গ্যানিক ম্যাটার কন্টেন্ট করতেও পারে, নাও পারে। নেক্সট আমরা চলে যাব যে অ্যাকর্ডিং টু জিওলজিস্ট। জিওলজি নিয়ে যারা কাজকর্ম করে তাদের কাছে সয়েল কি না অ্যাকর্ডিং টু জিওলজিস্ট সয়েল ইজ এ ডিসইন্টিগ্রেটেড রক। নেক্সট চলে যাব আমরা এগ্রিকালচারিস্ট, অর্থাৎ চাষবাস যারা করে। According to agriculturist, soil is a loose mantle or layer on the surface of the earth which helps the growth of plants. ওকে, মানে গাছপালার বেড়ে ওঠার জন্য আর্থ সারফেসের যে পাতলা লেয়ারটা হেল্প করছে এগ্রিকালচারিস্টের কাছে, সেটাই হচ্ছে সয়েল। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের যে অ্যাকর্ডিং টু ইঞ্জিনিয়ারের কাছে সয়েল কি না আমাদের কাছে সয়েল হচ্ছে যে ন্যাচারাল এগ্রিগেট অফ মিনারেলস। সেটা লুজ হতে পারে, মডারেট কোয়েসিভ হতে পারে এবং অর্গ্যানিক ম্যাটার কন্টেন্ট করতেও পারে, নাও করতে পারে। তো এই হচ্ছে আমাদের সয়েলের ডেফিনেশন ভ্যারাইটিস ভিউ থেকে। এখন আমাদেরকে জানতে হবে যে আচ্ছা তাহলে সয়েল মেকানিক্স এইটাকে কি বলবো না সয়েল মেকানিক্স একটা সায়েন্স যেটা ডিল করছে সয়েলের ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ এবং বিহেভিয়ার, সেইটাই আমরা পড়বো সয়েল মেকানিক্সে। তাহলে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটা কি? ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্রাঞ্চ যেটা কিনা ডিল করে ডিজাইন, কনস্ট্রাকশন, মেনটেনেন্স, রিনোভেশন অফ ফুটিংস অ্যান্ড ফাউন্ডেশনস। অর্থাৎ সয়েল কীরকম ব্যবহার করবে, কোন কন্ডিশনে, তার কীরকম কী কী প্রপার্টি, সেইগুলো জেনে নেওয়ার পরে কোন স্ট্রাকচারের জন্য কী ধরনের ফাউন্ডেশন দরকার পড়বে, কী ফুটিং দরকার পড়বে, সেইটা আমরা পার্ট 2-তে পড়বো। সেই জন্য সয়েল মেকানিক্সটাকে আমরা অনেক সময় বলি যে সয়েল মেকানিক্স অর জিওটেক 1, আর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংটাকে আমরা বলি জিওটেক 2। নেক্সট আমরা চলে যাব ফরমেশন অফ সয়েল। সয়েল কীভাবে ফর্ম হচ্ছে? সয়েল মেকানিক্সে সয়েল ফরমেশনটা প্রথমে জেনে না নিলে
বাকি টপিকগুলো বুঝতে একটু কেমন লাগবে। তো ফার্স্ট হচ্ছে ফর্মেশন। ফর্মেশন যদি আমরা দেখি, সয়েলের ফর্মেশনটা ডিপেন্ড করছে, বা আমরা লিখবো এখানে যে ডিউ টু ওয়েদারিং অ্যাকশন। ওয়েদারিং অ্যাকশন। আচ্ছা, এখন ওয়েদারিং কীরকম হতে পারে? জেনারেলি আমরা এখানে দু ধরনের পড়বো। আচ্ছা, এটাকে আমরা মার্কিং 2 করি, কারণ ফার্স্টে আমরা ডেফিনেশনগুলো পড়লাম। এখন ফর্মেশন অফ সয়েল, এটা পয়েন্ট 2। ওয়েদারিং কী হতে পারে? ফার্স্ট হচ্ছে মেকানিক্যাল, অর একে আমরা বলতে পারি ফিজিক্যাল, আর সেকেন্ড হচ্ছে কেমিক্যাল। মেকানিক্যাল বা ফিজিক্যাল, এই যে ওয়েদারিংটা ঘটছে এটা কিসের জন্য? এটা কিসের জন্য? এক নম্বর হচ্ছে পিরিয়ডিক্যাল টেম্পারেচার চেঞ্জ, যেমন দিনে হয়তো খুব বেশি গরম, রাত্রে আবার খুব ঠান্ডা। তো এই সারাদিনের খুব বেশি ঠান্ডা গরম এই টেম্পারেচারটা যত বেশি হতে থাকবে, যে কোনো রকের পক্ষে তার ডিউরেবিলিটিটা কমতে থাকবে, অর্থাৎ ডিসইন্টিগ্রেট হবে। দ্যাট ইজ হচ্ছে পিরিয়ডিক্যাল টেম্পারেচার চেঞ্জ, একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে স্প্লিটিং অ্যাকশন। স্প্লিটিং অ্যাকশন অ্যান্ড ইম্প্যাক্ট ডিউ টু flowing water, wind, ice, and splitting action and impact due to হতে পারে আমাদের প্ল্যান্ট, অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস, বিগ অ্যানিমাল হতে পারে। যেমন আমরা এই পয়েন্টটা একটু দেখে নিই, যে ওয়াটার ফ্লো করছে, উইন্ড ফ্লো করছে, বা আইস ফ্লো করছে, এর দরুন একটা ইম্প্যাক্ট হতে পারে, রাবিং হতে পারে, সেখানে স্প্লিটিং হচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে প্ল্যান্ট কী করে হতে পারে? কোনো একটা পার্টিকুলার জায়গায় দেখা যাচ্ছে আমাদের অনেক সময় হয় না যে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, তার পাশেই একটা বট গাছ বেরিয়েছে, কোনো পাখিতে মুখে বীজ এনে ফেলেছে, সেখান থেকে একটা বট গাছ হয়েছে। তো সেই বট গাছটা আস্তে আস্তে শিকড়টা বাড়ছে। এখন দেখা গেলো প্লাস্টারে কোনো গ্যাপ ছিল, সেখানে শিকড়টা আস্তে আস্তে ডেভেলপ করলো, আস্তে আস্তে গাছটা বড় হচ্ছে, শিকড়টা আরও চড়া হচ্ছে, ক্র্যাকটাকে মোর অ্যান্ড মোর স্প্রেড করে দিতে পারে, স্প্লিট করে দিতে পারে। দ্যাট ইজ হচ্ছে প্ল্যান্ট। অ্যানিমালসের দ্বারা ওই যে বললাম যে পাখিটা বীজটা নিয়ে গিয়ে ফেলেছিল, তাহলে এই ডিসইন্টিগ্রেশনের জন্য ওই বার্ডসটাও দায়ী হয়ে গেল। আর হিউম্যান বিংস তো রয়েছে, ব্লাস্টিং করছি আমরা, স্টোন কোয়ারিং করি, মাইনিং করছি, টানেলিং করছি। তো আমাদের বিভিন্ন কাজকর্মের জন্য আমরা এক্সকাভেট করছি, মানে প্রজেক্ট ওয়ার্কের জন্য। তো আমরা ক্রমাগত ডিসইন্টিগ্রেশনটা করে চলেছি। তো এই কয়েকটা হয়ে যাচ্ছে আমাদের ফিজিক্যাল অর মেকানিক্যাল ডিসইন্টিগ্রেশন, বা বলবো ওয়েদারিং। নেক্সট আছে কেমিক্যাল। এই কেমিক্যালটা হতে পারে, একটা পয়েন্ট বলা হলো না, এই ফিজিক্যাল বা মেকানিক্যাল ডিসইন্টিগ্রেশন বা ওয়েদারিংয়ের জন্য মেনলি কোহেশন লেস সয়েলগুলো তৈরি হয়। কেমিক্যাল ওয়েদারিংয়ের জন্য মেনলি আমাদের ক্লে মিনারেলস তৈরি হয়। আচ্ছা, এখন কেমিক্যাল ওয়েদারিংটা কিসের জন্য হতে পারে? এক নম্বর হচ্ছে আমাদের অক্সিডেশন, 2 নম্বর হচ্ছে হাইড্রেশন, 3 নম্বর বলবো কার্বনেশন, এবং 4 নম্বর লিচিং বাই অর্গ্যানিক অ্যাসিডস অ্যান্ড ওয়াটার। এই তিনটে তো আমরা জানি। লিচিং টার্মসটা অ্যাকচুয়ালি ধরে নেওয়া যাক যে আমার জাস্ট একটা এক্সাম্পল ধরি, যে একটা বালি, তার সাথে কিছু নুন মিশে আছে। এখন আমরা ওটার মধ্যে দিয়ে যদি মানে এমনভাবে ফিল্টারিংয়ের মতন করে রাখি যে ওখানে বালিটা পাস হতে পারবে না বা নুনটাও পাস হতে পারবে না সলিড ফর্মে, দিয়ে যদি আমরা লিকুইড বা ওয়াটার যদি পাস করাতে থাকি, তাহলে কী হবে, যেহেতু সল্টটা ডিজলভ, তাহলে ওই সল্টটা ডিজলভ হয়ে বেরিয়ে যাবে, কিন্তু সেন্টার হয়ে যাবে, তাহলে ওই পার্টটা লিচিং হয়ে যাচ্ছে। অর্থাৎ কিছু সলিউবল সল্ট থাকে যেটা ধুয়ে বেরিয়ে যেতে পারে। তা এইটাকে আমরা বলছি লিচিং। তাহলে অক্সিডেশন, হাইড্রেশন, কার্বনেশন অ্যান্ড লিচিং, এই সমস্তগুলোর জন্য কেমিক্যাল বন্ড, কেমিক্যাল স্ট্রাকচারটা ব্রেক করে গিয়ে
সেখান থেকে আমার ডিসইন্টিগ্রেশন হতে পারে, তো সেটাকে আমরা কেমিক্যাল ওয়েদারিং বলছি। এর দরুন ক্লে মিনারেল জেনারেলি ফর্ম হয়। আর মেকানিক্যাল বা ফিজিক্যালের জন্য কোয়েশনলেস বা যেগুলো আমরা পার্টিকেলস পাচ্ছি, যেমন স্যান্ড পার্টিকেলস, গ্র্যাভেলস, এই সমস্ত জিনিসগুলো তৈরি হচ্ছে মেকানিক্যাল বা ফিজিক্যাল ওয়েদারিং থেকে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ফর্মেশন অফ সয়েল। নেক্সট টপিক আমরা 3 নম্বরে যাব। এই যে ফর্মেশন অফ সয়েলটা আমরা পড়লাম, এই যে ফর্মেশন থেকে আমরা এখানে কী কী দেখতে পাচ্ছি, যে ওয়েদারিং অ্যাকশন কী করলো, ডিসইন্টিগ্রেট করে দিচ্ছে বিভিন্নভাবে। তো প্যারেন্ট রক যেটা ছিল সেটা ভেঙে গিয়ে অন্য ফর্মেশনে চলে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে অন্য ফর্মেশনে গেল, তো এই ফরম্যাটগুলো কি বা ছোটো পার্টিকেলসগুলো কি সেই জায়গাতেই থেকে যাবে নাকি অন্য কোথাও চলে যেতে পারে, তার উপর ডিপেন্ড করে আমরা সয়েলকে ক্লাসিফাই করতে পারি 3 ভাবে। যেমন 3 নম্বর পয়েন্টের এ পয়েন্টকে আমরা বলবো রেসিডুয়াল সয়েল। রেসিডুয়াল সয়েল হচ্ছে সেই সমস্ত সয়েলগুলো যাদেরকে আমরা অরিজিনেই পেয়ে যাচ্ছি প্যারেন্ট রকের উপর। কি লিখবো? টার্মসে লিখলে কি লিখবো, ইংলিশে কি লিখবো? রেসিডুয়াল সয়েলস আর দোজ সয়েলস which remain at the place of origin over the original parent rock. ওকে, এক্সাম্পল কী কী হবে? এক্সাম্পল যেমন একটু আগেই বললাম, এই যে কেমিক্যাল ওয়েদারিংয়ের কথা বলছিলাম, তো দেখা যাচ্ছে ল্যাটেরাইটের এই যে কেমিক্যাল ওয়েদারিং মানে লিচিংয়ের জন্য সলিউবল ম্যাটারগুলো বেরিয়ে যাওয়ার পরে যে আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইডটা পড়ে থাকে সেটা রেডিশ কালার হয়, যেমন ল্যাটেরাইট রেসিডুয়াল সয়েল। বিভিন্ন হাইড্রোকার্বনস যেগুলো হয়, কোল, পেট্রোলিয়াম, রেসিডুয়াল। নেক্সট পয়েন্টে চলে যাবো আমরা। অর্থাৎ রেসিডুয়াল সয়েল মানে কোনো ট্রান্সপোর্টের এজেন্সি, যেমন ওয়াটার, উইন্ড, গ্লেসিয়ার, এই সমস্ত জিনিস দ্বারা যারা ফ্লো হবে না, যেখানে ছিল তৈরি হয়েছিল সেখানেই পাওয়া যাবে, দ্যাট ইজ হচ্ছে রেসিডুয়াল সয়েল। দেন আসছে বি, দ্যাট ইজ হচ্ছে ট্রান্সপোর্টেড সয়েল। ট্রান্সপোর্টেড সয়েলস মানেই বোঝা যাচ্ছে যে কোনো না কোনো ট্রান্সপোর্টিং এজেন্সি এদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। তাহলে এইগুলোর যেহেতু মিডিয়াম রয়েছে, কিছু ট্রান্সপোর্টিং মিডিয়াম বা এজেন্সি রয়েছে, তাহলে তাদের নাম অনুযায়ী আবার আমরা এগুলোর কিছু ভাগ দেখতে পাবো। যেমন ফার্স্টে চলে আসছে এওলিয়ান সয়েল। এওলিয়ান সয়েল ট্রান্সপোর্টেড বাই উইন্ড অর এয়ার। এক্সাম্পল হচ্ছে লোয়েস, ডিউন স্যান্ড, বালিয়ারি যে আমরা পড়েছি বাংলায় ভূগোলে ছোটোবেলা, ডিউন স্যান্ড। 2 নম্বর অ্যালুভিয়াল। এটা ফ্লোয়িং বাই রানিং ওয়াটার। এক্সাম্পল অ্যালুভিয়াম স্যান্ড, অ্যালুভিয়াম সিল্ট, এটসেট্রা। 3 নম্বর পয়েন্টে চলে যাব কলুভিয়াল সয়েল। এইটা ট্রান্সপোর্ট হচ্ছে বাই গ্র্যাভিটি। যেমন পাহাড়ে হয় না, ধস নামে, লুজ হয়ে গেল, তাহলে বাই গ্র্যাভিটি পাহাড়ের পাদদেশের দিকে গড়িয়ে আসবে, ডিপোজিট হবে, দ্যাট ইজ হচ্ছে কলুভিয়াল টাইপ সয়েল। এক্সাম্পল টালুজ। 4 নম্বর পয়েন্টে চলে যাব আমরা ল্যাকুস্ট্রিন সয়েল। ডিপোজিটেড বিলো লেক, লেকের নিচে ডিপোজিট হচ্ছে। এক্সাম্পল যেমন হচ্ছে ভার্ড ক্লে। নেক্সট পয়েন্ট আসছে গ্লেসিয়ার ড্রিফট। একে অনেক সময় নর্মাল ড্রিফটও বলা হয় বা গ্লেসিয়ার সয়েলও বলা হয়। এটা হচ্ছে বাই গ্লেসিয়ার, নাম শুনেই বোঝা যাচ্ছে। হিমবাহ যখন ক্র্যাক করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, নেমে আসছে, তখন তার মধ্যেও কিছু সয়েল পার্টিকেলস থেকে যায়, সেগুলো বাই গ্লেসিয়ার বাই আইস ফ্লো হচ্ছে।
যেমন বোল্ডার ক্লে, গ্লেসিয়ার টিল। আচ্ছা, নেক্সট আসছে আমাদের, আমরা এখানে বলতে পারি মেরিন সয়েল। এটা হবে বাই ওশেন ওয়াটার, বাই ওশেন ওয়াটার অর বাই সল্ট ওয়াটার। এক্সাম্পল হচ্ছে মেরিন ক্লে। তো এইগুলো হয়ে যাচ্ছে আমাদের মোটামুটি ট্রান্সপোর্টেড সয়েল। নেক্সট আরেকটা জিনিস, এখানে রেসিডুয়াল ট্রান্সপোর্টেড ছাড়াও আরেকটা টপিক বলতে হবে, সেইটা হচ্ছে আমাদের অর্গ্যানিক সয়েল। যেমন এক্সাম্পল হচ্ছে কিউমুলোজ সয়েল, অর্গ্যানিক সয়েল। কিউমুলোজ যেমন কি, যেমন আমরা যেমন বাড়িতে কম্পোস্ট সার তৈরি করি, অনেকে করে সবজির খোসা, ফলের খোসা, এগুলোকে যদি আমরা কোনো একটা বালতি বা কন্টেনারের মধ্যে রেখে দিই এবং এক্সেসিভ ময়েশ্চার কন্টেন্টের মধ্যে এটা থাকে, তাহলে এটা কী হবে, ডিকে হতে থাকবে, ডিকম্পোজ হতে থাকবে, দিয়ে যে পচাগলা মতন সয়েল ফর্ম করবে তাকে আমরা কিউমুলোজ সয়েল বলি। এক্সাম্পল হচ্ছে পিট অ্যান্ড মাক। তো এই হয়ে যাচ্ছে মোটামুটি আমাদের সয়েলের একটা ক্লাসিফিকেশান। নেক্সট আসবো 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ক্লাসিফিকেশান বলতে গিয়ে যদি আমরা জেনারেল ক্লাসিফিকেশান অফ সয়েল বলি, তাহলে সেখানে অনেকগুলো পয়েন্ট আসতে পারে, যেমন অ্যাকর্ডিং টু এগ্রিকালচারিস্ট, অ্যাকর্ডিং টু জিওলজিস্ট, অ্যাকর্ডিং টু ইঞ্জিনিয়ারিং। তো এই সমস্ত টপিকগুলো আমরা সয়েল কাকে বলে সেগুলো পড়েছি, বাকিগুলোর ডিটেল আমাদের এখন লাগবে না। আমরা সোজাসুজি চলে যাব যে ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশানের মধ্যে কী কী আসছে। ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশানের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, তাদের মধ্যে আবার কয়েকটা পয়েন্ট আমাদের পরীক্ষার জন্য উপযুক্ত। প্রথমে আসা যাক ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশান। ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশানে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেমন PRA, অর্থাৎ আমরা একে বলি পাবলিক রোড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ক্যাসাগ্রেন্ডে ক্লাসিফিকেশান। এইটাকে PRA অ্যান্ড ক্যাসাগ্রেন্ডে ক্লাসিফিকেশান, এটা আমরা অ্যাস্টো বলি অনেক সময়। হাইওয়ে রিসার্চ বোর্ড ক্লাসিফিকেশান আছে, ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশান সিস্টেম USCS অ্যান্ড প্লাস্টিসিটি চার্ট। 4th পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন। 5th ডেসক্রিপটিভ নোমেনক্লেচার। তো এই সমস্তগুলোর মধ্যে থেকে আমাদের লাগবে কি, আমাদের সমস্ত টপিকগুলো পড়ার প্রয়োজন নেই, পড়তে হবে আমাদের যেটা, সেটা হচ্ছে প্লাস্টিসিটি চার্ট, বাট IS প্লাস্টিসিটি চার্ট, এটা আমরা লাগবে। আর একটা লাগবে যেটা, সেটা হচ্ছে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন। এই দুটো পয়েন্ট আমাদের পরীক্ষায় কোশ্চেন আছে, বাকিগুলো থেকে আমাদের কোশ্চেন থাকে না। তাহলে আমরা সোজাসুজি কোথায় চলে যাব, পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনে যাব। যাওয়ার আগে একটা কথা বলে রাখি, এখানে যে প্লাস্টিসিটি চার্ট, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড প্লাস্টিসিটি চার্ট, এইটা আমরা কনসিস্টেন্সি লিমিটস, মানে লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, সিঙ্কেজ লিমিট, এই চ্যাপ্টারটা যখন পড়া হবে তখন আমরা প্লাস্টিসিটি চার্টটা পড়ব। আপাতত চলে যাব আমরা পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন। পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনে আমাদের সিলেবাসে মোট 3টে জিনিস আছে। পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন তিনটে টপিক, তার মধ্যে ফার্স্ট IS ক্লাসিফিকেশন, সেকেন্ড MIT ক্লাসিফিকেশন, অ্যান্ড থার্ড টেক্সচুরাল ক্লাসিফিকেশন। IS ক্লাসিফিকেশন এবং MIT ক্লাসিফিকেশান, এই দুটো থেকেই জেনারেলি আমাদের পরীক্ষার কোশ্চেন থাকে। টেক্সচুয়াল ক্লাসিফিকেশান থেকে একটা ছোট্ট পয়েন্ট মনে রাখার মতন, সেটুকু জানলেই পরীক্ষার জন্য হয়ে যাবে। IS ক্লাসিফিকেশানে ফার্স্ট আমাদের কী কী মনে রাখতে হবে না, বিভিন্ন যে পার্টিকেল সাইজ, এই যে একটু আগে বলছিলাম যে চাষবাস করে তার জন্য সয়েল মানে যেটা গাছকে তার গ্রোথে হেল্প করতে পারবে সেটা সয়েল, কিন্তু ইঞ্জিনিয়ারের কাছে কোনটা সয়েল, আমার কাছে বোল্ডারও সয়েল,
যে কোর্স এগ্রিগেট দিয়ে ছাদ ঢালাই হচ্ছে সেটাও আমার কাছে সয়েল, প্লাস্টার করতে, ব্রিকওয়ার্ক করতে, কংক্রিটে যে স্যান্ড পার্টিকেলস লাগছে সেটাও আমার কাছে সয়েল। তাহলে আমার কাছে যে সয়েল, সেই সয়েলটা কী অনুযায়ী সয়েল আমি বলছি, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আইএস ক্লাসিফিকেশান। তো আইএস ক্লাসিফিকেশানে আমরা সাইজ অনুযায়ী ভাগ করেছি, সেই জন্যই পয়েন্টটার নাম পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পার্টিকেলসের কী কী সাইজ সেই অনুযায়ী আমরা পার্টিকেলগুলোর নামকরণ করেছি এবং সাইজ থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে। যেমন 0.002, 0.002 এর থেকে যদি লেস সাইজ হয় তাহলে তাকে আমরা কি বলবো, ক্লে। তার আগে আমরা লিখে নিই, সাইজগুলো লিখে নিই, পরে ওটাই যাচ্ছি। লেস দেন, আচ্ছা এখানে সবগুলোই অল ডাইমেনশন ইন মিলিমিটার। 0.002 এর থেকে লেস যদি ডায়ামিটার অফ পার্টিকেল হয় তাহলে তাকে আমরা ক্লে বলি। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আইএস ক্লাসিফিকেশান স্টার্ট হচ্ছে এটা দিয়েই যে লেস দেন 0.002 ইজ ক্লে, কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসছে মিনিমাম সাইজ অফ ক্লে পার্টিকেল। তো সেটা যদিও আইএস ক্লাসিফিকেশনের অন্তর্গত নয়, কিন্তু আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা এখানে এটাকে 0.002 মার্ক করে নেব। দ্যাট ইজ ক্লের মিনিমাম সাইজ বললে বলবো 0.002, ম্যাক্সিমাম সাইজ বললে 0.002। নেক্সট পয়েন্ট আসছে 0.002 থেকে 0.075, এটাকে আমরা বলি সিল্ট। এখন এই যে 0.075 থেকে 4.75 এই পার্টটা টোটালটাই স্যান্ড, অর্থাৎ এটাকে বলবো ফাইন, মিডিয়াম, কোর্স, এই পার্টটা পুরোটাই স্যান্ড। ঠিক একই রকম এইটা ফাইন, এটা কোর্স, এই পার্টটা পুরোটাই গ্র্যাভেল। 80 to 300 mm কোবেল, মোর দ্যান 300 দ্যাট ইজ বোল্ডার। এই হচ্ছে আমাদের আইএস ক্লাসিফিকেশন, মনে রাখতে হবে পরীক্ষায় কোশ্চেন আসছে। যেমন বললো সিল্টের ম্যাক্সিমাম সাইজ কত, তাহলে আমাকে বলতে হবে 0.075 এখানে আরেকটা জিনিস মনে রাখবো যে 1 মিলিমিটার ইকুয়াল টু, নোট করবো 1 ইকুয়াল টু 1000 মাইক্রন। 1000 মাইক্রন, তার মানে এটাকে আমরা 75 মাইক্রন বলতে পারি, 0.075 না বলে 75 মাইক্রন বলতে পারি। তাহলে সিল্টের যেটা ম্যাক্সিমাম সাইজ, ফাইন স্যান্ডের জন্য সেটাই মিনিমাম সাইজ। তাহলে আমাদের এই পুরো চার্ট মনে রাখতে হবে, কারণ আমাকে কোনটার কী সাইজ দিচ্ছে সেটা আমরা উইদাউট এই টেবিল ছাড়া বলাটা অসুবিধা, একটা একটা করে অবজেক্টিভ মুখস্থ করা যাবে না। নেক্সট পয়েন্টে চলে যাবো আমরা, এমআইটি ক্লাসিফিকেশন। এইটা মনে রাখা খুব সোজা আছে। যেমন এখানে যেমন ক্লের ম্যাক্সিমাম সাইজ কত ছিল 0.002 এখানেও এটা সেম থাকবে। তাহলে আমরা এটা ফার্স্ট লিখে নেবো যে 0.002 এর থেকে যদি উপরে থাকে এই পার্টটা ক্লে হবে। ঠিক আছে, তাতে আমরা যাব। এর পরেরগুলো এবার মনে রাখবো কী করে। এখানে যেমন ভ্যারাইটিস ভ্যালু, এখানে মনে রাখার সুবিধা 0.002, তারপরে চলে আসছে 0.006, এই দুটোই মনে রাখতে হয়। এর পরেরটা কী হবে, একটা অল্টারনেট 10 দিয়ে গুণ করতে করতে যাবো, অর্থাৎ একে 10 দিয়ে গুণ করলে কত হবে 0.02, এবার একে 10 দিয়ে গুণ করবো কত হবে 0.06, এগেন একে 10 দিয়ে গুণ করবো 0.2, এগেন এটাকে 10 দিয়ে গুণ করবো 0.6, এগেন এটাকে 10 দিয়ে গুণ, তাহলে 2.0, আর সেখানে থেমে যাব। লেস দেন 0.002 ক্লে। এই ডিফারেন্স কি, এখানে সিল্ট একটা ছিল আইএস ক্লাসিফিকেশনে, এখানে সিল্ট 3টে আসবে। তাহলে এটা ফাইন হয়ে যাবে, এই পার্টটা মিডিয়াম হয়ে গেল, এইখান থেকে এই পার্টটা কোর্স হয়ে গেল, তাহলে এইখান থেকে এইটা টোটালটাই হয়ে যাচ্ছে সিল্ট। ঠিক একই রকম স্যান্ডেও এখানে 3টে থাকবে, তাহলে এটা ফাইন, এটা মিডিয়াম, এখানে কোর্স, এই পার্টটা পুরোটাই স্যান্ড, তাহলে মোর দেন 2 দ্যাট ইজ হচ্ছে গ্র্যাভেল। এখানে কোবেল বা বোল্ডার নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের এমআইটি ক্লাসিফিকেশান। ওকে, টেক্সচুরাল ক্লাসিফিকেশানে আমরা কী করবো, টেক্সচুরাল ক্লাসিফিকেশানে আমরা দেখেছি যে আমাদের এরকম একটা ট্রায়াঙ্গেল নিতে হয়, এদিকে ক্লে থাকে, এদিকে সিল্ট, এদিকে স্যান্ড, ক্লের 100 to 0, এখানে সিল্টের 100% to 0, স্যান্ডের এখানে 100% to 0। আমি ক্লকওয়াইজ মনে রাখি। তো এই যে পার্টটা এখানে আমরা দেখেছি যে এইটা এইভাবে 80-20 এইভাবে ভাগ থাকে, এরকমভাবে ভাগ করে আমরা এইভাবে নিয়ে আসি। এটা আমরা সেমিস্টার লেভেলে প্রত্যেকেই পড়াশোনা করেছি এটা নিয়ে, আমি এটা ডিটেলে ঢুকবো না। এখান থেকে পরীক্ষায় কী কোশ্চেন আছে সেইটাই যাব। এখানে পরীক্ষায় যেটা কোশ্চেন আসে
সেটা হচ্ছে আমাদের, ধরো এটা এই জোনটাকে আমরা বলছি ক্লে, কারণ কি না এখানে ক্লের 100%, আচ্ছা এখানে সিল্টের 100%, সেই জন্য আমরা এটাকে সিল্ট লিখি। আবার এখানে স্যান্ডের 100%, তাহলে এটাকে আমরা স্যান্ড বলি। এইবার ব্যাপার আসছে যে এই জায়গাটাকে আমরা বলছি লোম, LOAM, লোম। লোম মানে দোঁয়াশ, যেখানে স্যান্ড, ক্লে, সিল্ট তিনটেই মোটামুটি 30-30-30 বা 33-33-33 এইভাবে মিক্স হয়ে আছে, তাকে বলছি লোম। এখন এই যে লোম আর ক্লে, এই মাঝেরটা তাহলে কি হবে, ক্লেই লোম। এটা যেহেতু স্যান্ড, এখানে লোম, দ্যাট ইজ হচ্ছে স্যান্ডি লোম। সিল্ট লোম, তাহলে সিল্টি লোম। তো এই যে নামকরণগুলো হয়ে যাচ্ছে, তো এখানে মনে রাখতে হবে কি, একটা এক্সাম্পল দিই, তাহলে এটা হচ্ছে স্যান্ডি লোম, এদিকটা সিল্টি লোম। তাহলে এখানে সিল্টি লোম, তাহলে এই জোনে যদি কোনো সয়েলটা পড়ছে, তাহলে এটা কি সয়েল, ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে লোম মানে দোঁয়াশ। সিল্টি লোম তার মানে দোঁয়াশ বা লোম যার মধ্যে সিল্টের পার্সেন্টেজটা বেশি আছে। ঠিক একই রকম এখানে স্যান্ডি লোম, তাহলে ফাইনালি সয়েলটা কিন্তু লোম যার মধ্যে স্যান্ডের পার্সেন্টেজটা মোর আছে। ঠিক একই হবে এখানটা ক্লেই লোম, তার মানে অ্যাকচুয়ালি লোম যার মধ্যে ক্লের পার্সেন্টেজটা বেশি। এবারে প্রসঙ্গে আসা যাক যে এই জায়গাটায় আমাদের কি আছে, এই জায়গাটা কি আছে এখানে, না এটা হচ্ছে আমার সিল্ট, এটা ক্লে, এটা সিল্টি লোম, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সিল্টি ক্লে লোম। তাহলে আমরা এখানে একটা লিখি সিল্টি ক্লে লোম বা সিল্টি ক্লেই লোম, যা খুশি। তাহলে সয়েলটার যদি বলি কোনটার পার্সেন্টেজ হাইয়েস্ট, তাহলে এইটা আছে ম্যাক্সিমাম লোম, সেই জন্য ফাইনালি লাস্ট যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম আছে, এটা লোম। আচ্ছা এর থেকে লোমের মধ্যে কোনটার পার্সেন্টেজ আছে বেশি, মানে এটা তো ম্যাক্সিমাম, তার থেকে কম ক্লে, তার থেকে কম সিল্ট, তার মানে যেটা ফার্স্ট রয়েছে সেইটা মিনিমাম, আর যেটা লাস্ট রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম। এটা হবে সিকোয়েন্স। যদি আমরা পার্সেন্টেজের দিক থেকে দেখি, তাহলে ডাইরেক্ট আমরা এরকম বসিয়ে দেবো। ওকে, তো দ্যাট ইজ হচ্ছে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনে আমাদের এই 3টে পয়েন্ট। নেক্সট পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনেই থাকবো আমরা। পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনে এবার চলে আসছে দুটো টেস্ট কি কি না, একটা হচ্ছে সিভ অ্যানালিসিস, আরেকটা চলে যাচ্ছে আমাদের সেডিমেন্টেশন বা ওয়েট মেকানিক্যাল মেথড। এই দুটো টেস্ট থেকে কিছু ইনফরমেশন আমাদের পরীক্ষার জন্য কাজে লাগে। যেমন প্রথমে চলে আসা যাক সিভ অ্যানালিসিসে। সিভ অ্যানালিসিস কীভাবে করছি, তোমরা সবাই মোটামুটি ল্যাবরেটরিতে সিভ অ্যানালিসিস সবাই করেছো আশা করি, মানে আমার মতো ফাঁকিবাজ না হলে। আমি তো ল্যাব পড়িনি তখন, পরে ব্যাপারটা বই টই পড়ে ভিডিও দেখে কোনো রকমে ম্যানেজ করতে হয়েছে, তো আশা করি তোমরা সবাই করেছো। সিভ অ্যানালিসিসে আমরা কি করি, একটা অ্যাসেম্বল সেট করি। এই অ্যাসেম্বলটায় কী কী করা হয়, বিভিন্ন সাইজের সিভকে টিফিন কারি হয় না থাক সেরকমভাবে সাজানো হয়। একদম নিচে কি থাকে, এটা রিসিভিং প্যান। এবার ওপর থেকে যদি দেখি, তাহলে আমরা এখানে দেখবো এটা হচ্ছে ম্যাক্সিমাম ওপেনিং সাইজ, আর এইটা হবে মিনিমাম ওপেনিং সাইজ। তো সিপগুলোকে আমরা এই অর্ডারে সাজাই, যে ম্যাক্সিমাম ওপেনিংটা টপ মোস্টে, মিনিমাম ওপেনিংটা বটম মোস্টে, তার নিচে রয়েছে রিসিভিং প্যান, এবং এর উপরে কি থাকে, একটা ঢাকনা থাকে। এই ঢাকনাটা দেওয়ার আগে এখানে আমরা কি করি, এখানে আমরা পার্টিকুলার সয়েল দিয়েছি। সে ধরে নেওয়া যাক যে 100 গ্রাম সয়েল আমরা এখানে পুট করেছি 100 গ্রাম। এখন এই টোটাল অ্যাসেম্বলিটাকে কি করি, আমরা একটা সেকিং মেশিন, ভাইব্রেটিং মেশিনের উপর রেখে 10 মিনিট সেক করি, মিনিমাম 10 মিনিট সেকিং করি। হয়ে যাওয়ার পরে কি দেখা যাবে না, এই প্রত্যেকটা সিভের উপরে কিছু না কিছু ডিপোজিট হয়েছে, আর বাকি কি হচ্ছে, গ্যাপ আছে, এখানে ওপেনিং আছে, এই ওপেনিংগুলো দিয়ে কিছু পাস করে যাচ্ছে এবং কিছু রয়ে যাচ্ছে। তো এরকম প্রত্যেকটা সিভে কিছু না কিছু পার্টিকেল আটকে থাকবে, এবং ফাইনালি দেখবো রিসিভিং প্যানেও কিছু না কিছু আটকে আছে। তো এইটা করে নেওয়ার পর এই 100 গ্রামের মধ্যে এখানে যত গ্রাম আটকালো, ধরে নেওয়া যায় এখানে হয়তো 8 গ্রাম আটকেছে, তাহলে বাকি 92 গ্রাম এখান থেকে পাস হয়ে গেছে। আবার এখানে দেখা যাচ্ছে কিছু আটকেছে, আবার কিছু পাস হয়েছে। তো এইভাবে আমরা যদি দেখি যে টোটাল 100 গ্রামের মধ্যে কত পার্সেন্টেজ ইচ সিভে রিটেন হচ্ছে, সেটা ক্যালকুলেট করে নিলেই এক একটা সিপ দিয়ে কত পার্সেন্ট ফাইনাল মানে পাস করে গেছে সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তো এইটাকে নিয়ে আমরা কি করি, গ্রাফ প্লট করি।
সেটা কীভাবে হবে আমি পরে যাচ্ছি, তার আগে এখান থেকে কয়েকটা ইনফরমেশান আমরা দেখে নেব। যেমন সিভ অ্যানালিসিস করব দুটো, চলে আসছে কোর্স সিভ অ্যানালাইসিস, একটাকে বলবো ফাইন সিভ অ্যানালাইসিস। কোর্স সিভ অ্যানালিসিস যদি দেখি, এইটার পার্টিকেল সাইজ মোর দ্যান 4.75 mm, তাদের জন্য আমরা কোর্স সিভ অ্যানালিসিস করি। আর এখানে যদি দেখি যে মোর দ্যান 0.075 mm বাট লেস দ্যান 4.75 mm, সেই সাইজ পার্টিকেলকে, এখানে পার্টিকেল সাইজ কী ছিল, এখানে পার্টিকেল সাইজ ছিল মোর দ্যান 4.75 mm। আচ্ছা, পার্টিকেল সাইজ লিখেই দিই, পিএস পার্টিকেল সাইজ, আর এখানে পিএস পার্টিকেল সাইজ ইন বিটুইন 4.75 mm লেস বাট 0.075 বা 75 মাইক্রনের থেকে বড়, তাদের জন্য আমরা ফাইন সিভ অ্যানালিসিসে যাই। আচ্ছা, এখানে কতগুলো টপিক আছে, যেমন কী কী ধরনের সিভ ইউজ হতে পারে। যেমন এখানে কোর্স সিভ অ্যানালিসিসে যেমন আমরা 100 mm, অল ইন mm, তাহলে একবারই লেখা যাবে অল ইন mm, 100 mm, 63 mm, 20 mm, 10 mm, 4.75 mm, এই সিভগুলো আমরা এখানে ইউজ করি। ফাইন সিভ অ্যানালিসিসে কি ইউজ করতে পারি, 2 mm, 1 mm, 600, আচ্ছা এই দুটো হচ্ছে mm, 600 মাইক্রন, 425, 300, 212, 150, 75, এই সমস্ত মাইক্রনের সিভ আমরা ফাইন সিভ অ্যানালিসিসে ইউজ করি। তাহলে এখানে একটা জিনিস বললাম, যে হোল অ্যাসেম্বলি, তাহলে কীভাবে সাজানো হলো আরেকবার বলি। উপরে কী আছে, কভার আছে, নিচে আছে রিসিভিং প্যান। কী অর্ডারে সাজাচ্ছি, ডিক্রিজিং অর্ডারে, সিভ ওপেনিংয়ে ডিক্রিজিং অর্ডারে, টপ মোস্ট ওপেনিং, হাইয়েস্ট, লোয়েস্ট, মিনিমাম ওপেনিং। মিনিমাম সেকিং টাইম 10 মিনিট। সিভ অ্যানালিসিস থেকে এই যে আমরা জিনিসটা পেয়ে যাচ্ছি যে পার্সেন্টেজ ফাইন্ডার, মানে এক একটা সিভ দিয়ে এই সিভ থেকে কত পার্সেন্ট পাস করলো, এই সিভ থেকে কত পার্সেন্ট পাস করলো, তাহলে এই 100 গ্রাম যে টোটাল সয়েল স্যাম্পেল নেওয়া হয়েছিল তার মধ্যে কত পার্সেন্ট ইচ সিভ দিয়ে পাস করছে, তাকে আমরা কি বলি, পার্সেন্টেজ ফাইন্ডার, ক্যাপিটাল এন দিয়ে ইন্ডিকেট করি। তো ক্যাপিটাল এন দিয়ে আমরা যে ইন্ডিকেট করব, এইদিকে আমরা লিখি এন পার্সেন্টেজ ফাইন্ডার, এন পার্সেন্ট। এটা আমরা ওয়েটে নিই, বাই ওয়েট, বুঝতেই পারছো 100 গ্রাম নিয়েছি তাহলে কত পার্সেন্ট, তাহলে দ্যাট ইজ হচ্ছে বাই ওয়েট। কিন্তু এটাকে আমরা কি নেব, ইন প্লেন স্কেল। এদিকে কিনি, এদিকে আমরা বলতে পারি ডায়ামিটার অফ পার্টিকেল অর সিভ সাইজও বলতে পারি। সিভ সাইজ কিসে নিচ্ছি, ডায়ামিটার অফ পার্টিকেল অর সিভ সাইজ ইন মিলিমিটার বাট ইন লগ স্কেল। এটাকে যদি আমরা এখানে প্লট করি তাহলে আমরা যে কার্ভটা পাই তাকে আমরা বলি পিএসডি কার্ভ বা পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ। পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ বিভিন্ন রকমের হতে পারে। যেমন কি হতে পারে, প্রথমে চলে যাব আমরা যদি দেখি এখানে যে এইদিকে আমরা পার্টিকেল সাইজ নিয়েছি, মানে আমরা একটু আগে যে আইএস ক্লাসিফিকেশন পড়লাম, আইএস ক্লাসিফিকেশন আমরা করেছিলাম যে এখানে 0.002, 0.002, এইভাবে যদি আমরা নিতে থাকি আস্তে আস্তে বাড়তে থাকি, দেখা যাচ্ছে ধর 2.0, নেক্সট আসছে 4.75, তারপরে আসছে 20, এইভাবে আমরা সাইজ বাড়ছে। তো দেখা যাচ্ছে যে এই কার্ভটা এরকম পেলাম মানে কি, তার মানে দেখা যাচ্ছে এদিকে পার্সেন্টেজ ফাইনাল নিয়েছি 10%, 20%, 30%, 40, 50, 60, 70, 80, 100, এইভাবে যাবে। তাহলে কত পার্সেন্ট পাস করেছে কত সিভ সাইজ দিয়ে, এর কত পার্সেন্ট পাস হয়েছে কত সিভ সাইজ দিয়ে, যে অ্যাকর্ডিং আমরা কতগুলো পয়েন্ট পাওয়ার পরে এই কার্ভটাকে কানেক্ট করেছি। তো এই যে কার্ভটা আমার পাওয়া যাচ্ছে, যদি দেখা যায় যে খুব ছোট পার্টিকেল থেকে শুরু করে অনেক বড় পার্টিকেল পর্যন্ত অলমোস্ট সবাই রয়েছে এর মধ্যে, তাহলে তখন আমরা এই কার্ভটাকে বলবো ওয়েল গ্রেডেড সয়েল। মানে ছোট, মাঝারি, বড় সবাই মিক্স যদি হয়ে থাকে তাহলে তাকে বলবো ওয়েল গ্রেডেড সয়েল, বা এর আরেকটা নাম হচ্ছে নন ইউনিফর্মলি গ্রেডেড সয়েল। নন ইউনিফর্মলি কেন, একটু পরে যাই। আরেকটা কার্ভ দেখে নিই, যেমন ইউনিফর্মলি গ্রেডেড বা বলবো পুয়ারলি গ্রেডেড। দেখা যাচ্ছে এই কার্ভটা এরকম এসছে মানে কি, তার মানে দেখা যাচ্ছে যে এর রেঞ্জ এই যে 2.0 থেকে বড় জোর 4.75-এর মধ্যেই রয়েছে। তার মানে একটা লিমিটেড রেঞ্জ, অর্থাৎ দানাগুলো যে পার্টিকেলগুলো নিয়েছিলাম 100 গ্রাম, তারা সবাই খুব কাছাকাছি সাইজ। তা কাছাকাছি সাইজ হওয়ার জন্য কি হবে না, দেখা যাচ্ছে যে এই সিপটা দিয়ে যদি 2-4টে পাস করে অনেকগুলো পাস করে যাচ্ছে, আবার এই সিপটা যদি আটকে যায় তাহলে অনেকগুলো আটকে যাচ্ছে, তার মানে খুব কম রেঞ্জের মধ্যে হয়ে গেল। তো এইটাকে আমরা বলছি ভার্টিক্যাল টাইপ, অনেকটা ভার্টিক্যাল এস টাইপ পাচ্ছি অলমোস্ট। তাহলে একে আমরা বলবো পুয়ারলি গ্রেডেড, এটাকে আমরা নাম দিচ্ছি বি হচ্ছে পুয়ারলি গ্রেডেড,
বা হচ্ছে ইউনিফর্মলি গ্রেডেড, অর্থাৎ পার্টিকেল সাইজগুলো খুব নিয়ারার টু ওয়ান অ্যানাদার। এই কার্ভটা কী ছিল? এই কার্ভটা ছিল ওয়েল গ্রেডেড, অর্থাৎ ছোটো মাঝারি বড় সব রকম মিক্স হয়ে আছে, সবার ডিফারেন্ট সাইজ। এছাড়াও আমরা আরেক ধরনের কার্ভ পাবো, সেইটাকে বলবো আমরা স্কিপ গ্রেডেড বা গ্যাপ গ্রেডেড। ধরা যাক ক্লে কিংবা সিল্ট পার্টিকেলটা রয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে কিছুটা পার্ট এরকম হরাইজন্টাল, তারপরে আমরা আবার এদিকটা পাচ্ছি। এর মানে কি? মানে দেখা যাবে হয়তো যে এই 4.75 আর 2 এই পার্টটা মিসিং। কীরকম করে হলো? ধরে নিই যদি এইটা আমার 4.75 হয়, এইটা যদি আমার 2 হয় সিপ, তাহলে যদি দেখা যায় এখানে বড় বড় গ্র্যাভেল আছে, তার মানে এখানে কী আছে? গ্র্যাভেলস 4.75 মোট, তার মানে কী আছে? ফাইন গ্র্যাভেল, কোর্স গ্র্যাভেল এরকম আছে। আবার এর থেকে ছোটো পার্টিকেল আছে, তার মানে স্যান্ড এই কোর্স স্যান্ডের থেকে ছোটো, তাহলে ফাইন স্যান্ড থাকতে পারে, মিডিয়াম স্যান্ড বা সিল্ক ক্লে পার্টিকেল। তাহলে সেইগুলো যদি থাকে তাহলে কী হবে? গ্র্যাভেল এবং যে বড় পার্টিকেলগুলো রয়েছে মানে কোর্স স্যান্ডের থেকে বিগার পার্টিকেল, সেগুলো এখানে 4.75 আটকে গেল। আবার দেখা যাচ্ছে যে এইখান থেকে এখানে যেহেতু কোনো পার্টিকেল নেই, তাহলে এই 2 সিপে কোনো পার্টিকেলই আটকাবে না। বাকিগুলো যেহেতু 2 লেস, তাহলে আবার এর পরের থেকে এইগুলোতে আবার আটকাতে থাকবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে 4.75-এ যা যা পাস হয়েছে তারাও অলরেডি 2 দিয়েও পাস হয়ে গেছে, অর্থাৎ 2-এ কেউ আটকায়নি। তাহলে এখান থেকে 2 থেকে 4.75 এই পার্টটা স্কিপ হয়ে গেছে, গ্যাপ। ক্লে পার্টিকেল, সিল্ট পার্টিকেল আছে, বোল্ডার আছে বা গ্র্যাভেল আছে, মাঝখানে পার্টিকেলগুলো নেই, তাহলে একে বলবো স্কিপ গ্রেডেড বা গ্যাপ গ্রেডেড। তাহলে এটাকে যদি আমরা সি কার্ভ বলি, তাহলে এখানে এই পার্টটাকে যদি C1 C2 নাম দিই, তাহলে C1 C2 যে পার্টটা, সেই পার্টটা মিসিং পার্ট, সেই জন্য এর নাম গ্যাপ গ্রেডেড বা স্কিপ গ্রেডেড। আচ্ছা, আরেকটা পয়েন্ট আসবে যে একটা আমরা ভার্টিক্যাল লাইন পেতে পারি, একদম স্ট্রেট ভার্টিক্যাল লাইন পেতে পারি। কী হলে পেতে পারি? কী হলে পেতে পারি? যদি প্রত্যেকটা পার্টিকেল এক্স্যাক্ট ইকুয়াল সাইজ হয়ে যায়। মানে হচ্ছে একদম দেখা যাচ্ছে এখানে 100 গ্রাম আমি মার্বেল নিয়েছি, প্রত্যেকটা মার্বেলে যদি সেম সাইজ হয়, তাহলে একটা মার্বেল যে ওপেনিং দিয়ে পাস হবে, 100 গ্রাম মার্বেল ওই ওপেনিং দিয়ে পাস হয়ে যাবে। তার মানে পার্সেন্টেজ ফাইনাল, একটা পাস করা মানে 100% ফাইন। তার মানে 10%, 20%, 30, 40, 50 টু আপ টু 100 সমস্ত পাস করে গেছে। কত সাইজ? লেটস সে এক্স সিপ সাইজ দিয়ে। তাহলে এক্স সিপ সাইজ দিয়ে একটা যদি পাস করে, 100টাই পাস করে যাবে। তার মানে 10 to 100% বা 0 to 100% অল পার্টিকেল পাসেস থ্রু এ পার্টিকুলার এক্স সিপ সাইজ। তার মানে 100% ফাইনাল হয়ে যাবে এখানে, 10% ফাইনাল ওটাই, 30% ফাইনাল ওটাই, তার মানে স্ট্রেট ভার্টিক্যাল লাইন পেয়ে যাবো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সিপ অ্যানালিসিসের ইনফরমেশান। এর থেকে বেশি কিছু আমাদের পরীক্ষায় আসে না। নেক্সট পয়েন্ট আমরা চলে যাব যে এই যে এখানে গেছিলাম যে 0.075 এর লেস যদি আবার হয়ে যায়, মানে সিল্ট এবং ক্লে যদি আমরা দেখি যে অ্যাকর্ডিং টু আইএস ক্লাসিফিকেশান, তাহলে সিল্ট এবং ক্লে এদের কি করব? এদেরকে কি সিভিং করতে পারবো? এদেরকে সিভিং করা পসিবল হয় না, কারণ অনেক পার্টিকেল ডাস্ট ফর্মের মতন সিভের গায়ে গায়ে আটকে যাবে, এক্স্যাক্ট পাবো না। সেই জন্য আমরা কী করি? স্টোকস ল এর উপর বেস করে আমরা এদের সেডিমেন্টেশন অ্যানালিসিসে যাই। সেডিমেন্টেশন অ্যানালাইসিস আর আমরা এটাকে বলতে পারি ওয়েট মেকানিক্যাল মেথড। এখানে ইনফরমেশান কতগুলো আছে যেটা আমাদের পরীক্ষার কাজে লাগবে, সেটা হচ্ছে এই যে বলছি এখানে যে 0.075 এর লেস হলে তখন সেডিমেন্টেশন অ্যানালিসিসে যাব, এটা একটা পয়েন্ট। বেস করে আছে কার উপর? পার্টিকেল সাইজ লেস দ্যান 0.075 or 75 মাইক্রন। সেকেন্ড হচ্ছে বেসড অন স্টোকস ল। হ্যাঁ, এখন যদি কোশ্চেনটা এটা আসে যে স্টোকস ল ভ্যালিড ফর পার্টিকেল সাইজ, তখন কিন্তু নট এইটা হবে না। পার্টিকেল সাইজ আমরা আইএস ক্লাসিফিকেশন অনুযায়ী যা দেখছি তাতে করে 75 মাইক্রনের লেস হলে আমরা সেডিমেন্টেশন অ্যানালিসিস যেতে পারি, কিন্তু এর থেকে বড় সাইজকেও সেডিমেন্টেশন অ্যানালিসিস করা যায়। দ্যাট ইজ স্টোকস ল ভ্যালিড ফর, তখন কিন্তু এটা অ্যান্সার হবে না। বেসড অন, তাহলে এটা দাঁড়িয়ে আছে কার উপর? সেডিমেন্টেশন অ্যানালিসিস না বেস করে আছে স্টোকস ল এর উপর। থার্ড পয়েন্ট যাব, কী কী ভাবে এটা হতে পারে? দুটো ভাবে, একটা হচ্ছে পিপেট অ্যান্ড অ্যানাদার হচ্ছে হাইড্রোমিটার।
এই দুইভাবে আমরা টেস্টটা করতে পারি। এই দুই মেথডে প্রিন্সিপালটা সেম থাকবে, ডিফারেন্সটা কোথায় হবে না, আমরা যে মেথড অফ টেকিং অবজারভেশন, আমরা কীভাবে অবজারভেশনটা নিচ্ছি পরীক্ষাগারে, এইটার মেথডে ডিফারেন্স আছে, বাট দুটোর প্রিন্সিপাল সেম। এটা থেকে পরীক্ষায় কোশ্চেন ছিল যে এই দুটোর প্রিন্সিপাল সেম, তা ডিফারেন্সটা কোথায় না, ডিফারেন্সটা হচ্ছে দ্য মেথড অফ টেকিং অবজারভেশনস। ওকে, ফোর্থ পয়েন্ট, এখানে যে আমরা স্যাম্পেলটা তৈরি করি তার মধ্যে কী কী থাকবে। স্যাম্পেল যেটা তৈরি করব তার মধ্যে আমরা কী কী দেব, 33 গ্রাম ক্যালগন, এর আরেকটা নাম হচ্ছে সোডিয়াম হেক্সামেটাফসফেট, সোডিয়াম হেক্সামেটাফসফেট, আর কি থাকবে 7 গ্রাম সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে অ্যাজ এ ডিসপার্সিং এজেন্ট। এই ডিসপার্সিং এজেন্টের 33 গ্রাম ক্যালগন এবং 7 গ্রাম সোডিয়াম কার্বনেট একে অ্যাড করবো কার সাথে, 1000 সিসি ওয়াটার দিয়ে আমরা স্যাম্পেলটা তৈরি করি। ডিসপার্সিং এজেন্টের ফাংশন কি, এক্স্যাক্টলি অপোজিট টু কোয়াগুল্যান্ট। যেমন আমরা ওয়াটার ট্রিটমেন্ট যখন করবো তখন দেখবো যে কোয়াগুল্যান্ট হিসাবে যখন আমরা অ্যালাম অ্যাড করি তখন কী হয়, ভেরি ফাইন সাসপেন্ডেড যে লাইটার পার্টিকেলস যেটা নিজের স্পেসিফিক গ্র্যাভিটিতে সেটেল ডাউন হতে পারছিল না, তারা একে আরেকজনের সাথে অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য অ্যাকুমুলেট হয়ে একটা বিগার পার্টিকেল তৈরি হয় এবং সেটা সেটেল ডাউন হয়। এর ঠিক অপোজিট ফাংশন করে হচ্ছে ডিসপার্সিং এজেন্ট, মানে একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলের নির্দিষ্ট ডিস্টেন্স বজায় রাখতে সাহায্য করবে, যাতে করে একটা পার্টিকেল যখন সেডিমেন্টেশন হচ্ছে সে যেন আর পাশে একটাকে ডিস্টার্ব না করতে পারে, দ্যাট ইজ হচ্ছে ডিসপার্সিং এজেন্ট। আচ্ছা, এখান থেকে আরেকটা পয়েন্ট আসে, সেটা হচ্ছে কারেকশন অফ হাইড্রোমিটার। এখান থেকে ফিফথ পয়েন্ট, কারেকশন অফ হাইড্রোমিটার। কারেকশান অফ হাইড্রোমিটার এইটা আমরা মনে রাখি কী করে, কারেকশান টেম্পারেচার সিটি, তারপরে আসছে সিএম, তারপরে আসছে সিডি। সিটির দুটো হয়, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। সিএম সবসময় প্লাস আর সিডি সবসময় মাইনাস। আচ্ছা, এখন সিটি মানে টেম্পারেচার কারেকশান, এই যে পজিটিভ, এটা অনেক সময় অনেক বইতে দেওয়া আছে যে হোয়েন টেস্ট টেম্পারেচার মোর দ্যান 27 ডিগ্রি, তো আমরা ওইভাবে মনে রাখবো না। 27 ডিগ্রিটা কী সেন্স আমি বলে নিই, টেম্পারেচারের জন্য যে কারেকশান সেইটা পজিটিভ তখন হবে যে যখন আমি টেস্ট করছি, মানে যে টেম্পারেচার রয়েছে ল্যাবে যখন টেস্টিং হচ্ছে সেই টেম্পারেচারটা যদি মোর হয় দেন দ্য টেম্পারেচার অফ হাইড্রোমিটার ক্যালিব্রেটেড, মানে ক্যালিব্রেশন হয়েছিল হাইড্রোমিটারটা দেখা যাচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস মার্কিং করা হয়েছে হাইড্রোমিটারটাকে, তাহলে 20 ডিগ্রির ওপরে যদি টেস্ট টেম্পারেচার যায়, মানে আমার ল্যাবরেটরি টেম্পারেচার এখন 25 ডিগ্রি, তাহলে কিন্তু আমাকে প্লাসে যেতে হবে। আবার 20 ডিগ্রিতে হাইড্রোমিটার ক্যালিব্রেটেড হয়েছে, আমার ল্যাবরেটরি টেস্ট টেম্পারেচার 15 ডিগ্রি, তাহলে আমাকে নেগেটিভে যেতে হবে। সেজন্য 27 ডিগ্রিটা যেহেতু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যালিব্রেশন বা টেস্ট টেম্পারেচার ল্যাবরেটরি টেস্টগুলো সবই 27 ডিগ্রি বলি, তো সেইটার জন্য অনেক সময় 27 বলা আছে, কিন্তু আমরা ওইভাবে মনে রাখবো না। এটা মোর দেন 27 ডিগ্রি টেম্পারেচার, এটা লেস দেন 27 ডিগ্রি টেম্পারেচারের জন্য অ্যাপ্লিকেবল। এটা ওয়ান টাইপ অফ ডেটা, সেটা মাল্টিপল চয়েসে কোশ্চেন দেখলে বোঝা যাবে, কিন্তু বেস্ট হচ্ছে যে কারেকশন ফর টেম্পারেচার পজিটিভ নেব তখনই যখন টেস্ট টেম্পারেচার ইজ মোর দ্যান ক্যালিব্রেটেড টেম্পারেচার অফ হাইড্রোমিটার, অ্যান্ড সিটি কারেকশান অফ টেম্পারেচার নেগেটিভ কখন নেব, টেস্ট টেম্পারেচার লেস দ্যান ক্যালিব্রেটেড টেম্পারেচার অফ হাইড্রোমিটার। সিএম মানে মেনিসকাস। মেনিসকাস কীরকম, মেনিসকাস হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন হাইড্রোমিটার রিডিং নিই আমরা দেখেছি যে একটা ছোট টিউবে যদি জল থাকে তাহলে আমরা এইভাবে দেখতে পাই কনকেভ ফেস। তো এখন হাইড্রোমিটার যখন ডোবাবো তখন আমরা এই রিডিংটা অ্যাকচুয়ালি উপর থেকে মার্কটা আমরা এই জায়গায় রিডটা নিতে পারি, কিন্তু রিডিংটা নেওয়া উচিত ছিল এইখানে। তো যেহেতু ডেপথ
বাড়ছে, মানে অ্যাকচুয়ালি এই পার্টটা অ্যাড করতে হচ্ছে অ্যাকচুয়ালটা পেতে গেলে। এইটা রিডিংটা আমরা টেক করি, কিন্তু এইটা হচ্ছে অ্যাকচুয়াল রিডিং। তাহলে এই রিডিংটা অবজার্ভ করছে, এটা অবজার্ভ রিডিং প্লাস এই ভ্যালুটা হলে তবে অ্যাকচুয়াল রিডিংটা হতো, দ্যাট ইজ হচ্ছে সিএম অলওয়েজ পজিটিভ। আর ডিসপার্সিং এজেন্ট কারেকশন নেগেটিভ কেন? কারণ আমরা এই যে ডিসপার্সিং এজেন্ট হিসাবে 33 গ্রাম ক্যালগন আর 7 গ্রাম সোডিয়াম কার্বনেট অ্যাড করেছিলাম। এইটার জন্য কি হচ্ছে যে জলটার ডেনসিটি বেড়ে যাচ্ছে, যেহেতু জলের ডেনসিটি বাড়ছে সেই জন্য আমার ডিসপার্সিং এজেন্ট কারেকশনটা নেগেটিভ হবে, অলওয়েজ নেগেটিভ। তাহলে এটা আমরা মনে রাখবো, সিটি প্লাস মাইনাস মানে সি ভুল বলছি, টিএমডি প্লাস মাইনাস, এটা আইদার প্লাস অর মাইনাস, এটা অলওয়েজ মেনিসকাস কারেকশন অলওয়েজ পজিটিভ, অ্যান্ড ডিসপার্সিং এজেন্ট কারেকশন অলওয়েজ নেগেটিভ। এইটুকু মনে রাখলে আমাদের মোটামুটি এখান থেকে এই টপিকটা কভার হয়ে যাবে। সেডিমেন্টেশন অ্যানালিসিস নিয়ে আর কোনো ইনফরমেশন মনে রাখার দরকার হবে না। নেক্সট পয়েন্টে আমরা চলে যাব ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট এবং কোফিসিয়েন্ট অফ কার্ভেচার। ইউনিফর্মিটি কোফিসিয়েন্ট এবং কোফিসিয়েন্ট অফ কার্ভেচার এগুলো আমরা অলরেডি কিছুটা পার্ট ডিসকাস করে ফেলেছি। এই যে একটু আগেই আমরা একটা গ্রাফ এঁকেছিলাম, বললাম যে ওয়েল গ্রেডেড সয়েল, ইউনিফর্মলি গ্রেডেড সয়েল। তো এই যে পয়েন্টগুলো উঠে আসছে সেইটার আরও একটু ভালো ধারণা তৈরি হবে এ বিষয়ে কয়েকটা জানা থাকলে। তার আগে আমাদের যে কটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে D10 বা একে আমরা বলি এফেক্টিভ সাইজ। এফেক্টিভ সাইজ D10, আরও নাম আছে, D30 আছে, D60 আছে, এইগুলোর কিন্তু আলাদা করে কিছু নাম নেই। যেমন D10কে আমরা এফেক্টিভ সাইজ বা এফেক্টিভ ডায়ামিটার বলতে পারি, তেমনি D30 D60 কিছু আলাদা নাম নেই। আছে এই জিনিসটা কি একটুখানি দেখে নেওয়া যাক। একটা যে কোনো সিপ নেওয়া হয়েছে, তার পার্টিকুলার ওপেনিং আছে। ধরা যাক এই ওপেনিংগুলো কীরকম হয়, আমরা যদি প্ল্যানে দেখি তাহলে সিপের ওপেনিংগুলো আমরা কেমন পাবো, সব স্কোয়ার ওপেনিং। মানে 2 mm সিপ সাইজ বলতে আমরা বুঝবো যে এই এক একটা স্কোয়ার 2 mm বাই 2 mm। তাহলে এটাকে যদি আমরা একটা 2 mm সিপ সাইজ ধরি, এখন দেখা যাচ্ছে এখানে 100 গ্রাম একটা পার্টিকুলার এমন সয়েল স্যাম্পেল নিয়েছি যে যাতে করে এই 2 mm সিপ দিয়ে যখন সিভিং করলাম তখন এখান দিয়ে পাস হয়ে এলো 10 গ্রাম। 10 গ্রাম তার মানে কত গ্রাম নিয়েছিলাম? 100 গ্রাম। তার কত পার্সেন্ট ফাইন হলো? 10%। তাহলে এই 100 গ্রাম স্যাম্পেলটা 10% ফাইন হলো 2 mm সিপ দিয়ে। তাহলে এই পার্টিকুলার স্যাম্পেলটার জন্য 2 mm সাইজটাকে বলবো D10, D10কে 2 mm। তার মানে এখানে D10, D30, D60 এইগুলো সমস্তই কাকে ইন্ডিকেট করছে? সিপ সাইজকে। অল আর ইন্ডিকেটিং সিপ সাইজ। কীরকম সিপ সাইজ? আমরা বলবো যে 10% ফাইনার। দ্য সিপ সাইজ ইন্ডিকেটিং দ্য সয়েল স্যাম্পল বিং ফাইনার 10% অফ দ্যাট সিপ সাইজ। এখানে 30% সয়েল স্যাম্পল বিং ফাইনার। মানে কীরকম? মানে এখানে যদি আবার দেখি যে এই সয়েল স্যাম্পলটাকে আমি অন্য একটা সিপে দিয়েছি, যেমন হচ্ছে ধরো আমি 4.75 mm সিপ দিয়ে সিভিং করেছি এই স্যাম্পলটাকে, তখন দেখা যাচ্ছে যে ওই 4.75 mm সিপ সাইজ দিয়ে 30% পাস করে যাচ্ছে। তাহলে তখন ওই স্যাম্পলটারই D30 ইকুয়াল টু কত লিখবো? 4.75 mm। আবার ওই সেম স্যাম্পলকে যদি আমরা ধরো 10 mm সিপ দিয়ে সিভিং করেছি এবং তাতে দেখা যাচ্ছে 60% পাস হয়ে গেছে, তাহলে তখন ওই সয়েল স্যাম্পলটারই D60 হয়ে যাবে 10 mm। তাহলে সেটাই বলার যে এইটা D10, যেমন এই সয়েল স্যাম্পলটার জন্য তাহলে D10 কত হলো? ইকুয়াল টু 2 mm। আবার এইটা কত বললাম? 4.75 mm। আবার এইটা কত বললাম? 10 mm।
তাহলে দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার সয়েল স্যাম্পেলের 60% পাস করে যাবে যে সিপ সাইজ দিয়ে, সেই সিপ সাইজটা ওই পার্টিকুলার স্যাম্পেলের D60, সিমিলারলি D30 অ্যান্ড D10। ওকে, এইবারে চলে যাব আমরা ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট বা CU। CU বা বলবো ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট। CU ইকুয়াল টু কত হবে? D60/D10, রেশিওটাকে বলছি আমরা CU, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট CU। আরেকটা আসছে কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার CC, D30²/D60 × D10। আচ্ছা, এখন এই CU CC এই দুটোর মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে এ কি ইন্ডিকেট করছে? পার্টিকেল সাইজ রেঞ্জ, অ্যান্ড গিভস দ্য আইডিয়া অ্যাবাউট গ্রেডিং অফ এগ্রিগেটস। আর সিসি কি দিচ্ছে? এটা ইন্ডিকেট করছে যে পার্টিকেল শেপ অফ পার্টিকেল সাইজ কার্ভ কেমন হবে, শেপ অফ পার্টিকেল সাইজ কার্ভ। সেই জন্য কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার নামের মধ্যেই আছে। নেক্সট, এখানে আরও কতগুলো পয়েন্ট আসছে। ওই যে একটু আগে পড়ছিলাম যে ওয়েল গ্রেডেড সয়েল, তাহলে যখন ওয়েল গ্রেডেড সয়েল মানে সব রকম ছোটো মাঝারি বড় সব দানা মিক্স হয়ে আছে, দ্যাট ইজ নন ইউনিফর্মলি গ্রেডেড সয়েল, তখন সিউ হয়ে যাবে >10। কখন হবে? নন ইউনিফর্মলি গ্রেডেড সয়েল, নন ইউনিফর্মলি গ্রেডেড সয়েল or well graded soil। CU 5-এর থেকে বেশি কিন্তু 10-এর থেকে কম, তাহলে কি বলবো? মিডিয়াম গ্রেডেড সয়েল। CU ভ্যালু যদি <5 হয়ে যায় তাহলে তখন বলবো ইউনিফর্মলি গ্রেডেড সয়েল or পুয়ারলি গ্রেডেড সয়েল। আরও 3টে জিনিস এখান থেকে আমরা মনে রাখবো। একটু আগেই পড়েছি যে ওই যে মার্বেলের কথা বলছিলাম যে 100 গ্রাম মার্বেল নিয়েছিলাম সব সেম সাইজ, তাহলে এখন দেখা যাচ্ছে যে সিটটা দিয়ে একটা মার্বেল পাস হবে সেখান দিয়ে ওই 100 গ্রাম মার্বেল সব পাস হয়ে যাবে। তাহলে ওই যে 100 গ্রাম নিয়েছিলাম তার 60%, 50%, 30%, 20%, 10%, এনি পার্সেন্টেজ পাস হচ্ছে একটা পার্টিকুলার সিপ দিয়ে, তাহলে D60 আর D10 ইকুয়াল। মানে একটা সিপ এমন নিয়েছি সেখান থেকে দেখা যাচ্ছে 2 mm গ্যাপ আছে, 2 mm সাইজের মার্বেল পাস হয়ে যাচ্ছে। এখন যদি 100টা এরকম যদি আমরা পার্টিকেল নিই তাহলে 2 mm সিপটা দিয়ে একটা যদি মার্বেল পাস হয়ে যায় তাহলে সবগুলোই হয়ে যাবে, 100টাই হয়ে যাবে। তাহলে এইটার D10, D30, D60, D40 এনি ভ্যালু যদি বলি সেগুলো সবই 2 mm, তাহলে 2 mm/2 mm তাহলে কত হয়ে যাবে? CU ভ্যালু হয়ে যাবে 1। তাহলে এখানে আমরা লিখব যে CU = 1, এটা হচ্ছে ফর সেম সাইজ, বা একে আমরা বলবো ইউনিফর্ম সাইজ, নট গ্রেডেড। ইউনিফর্মলি গ্রেডেড ছিল CU <5, এখানে বলবো সেম সাইজ অর ইউনিফর্ম সাইজ। নেক্সট, CU for gravel must greater than 4, CU for sand must greater than 6। নেক্সট চলে যাই আমরা সিসিতে কি মনে রাখতে হবে? এখানে আমরা দুটোই জিনিস, CC for well graded soil, that is non uniformly graded soil, ভ্যালু হবে 1 থেকে 3-এর মধ্যে, between 1 to 3।
ব্যাস আর একটা পয়েন্ট ওইটাই যে শেপ অফ পার্টিকেল সাইজ কার্ভকে ইন্ডিকেট করছে। তো মোটামুটি এইটুকুই আমাদের টপিক। আমি একবার চেক করে নিই যে আমাদের এখান থেকে আর কিছু বাদ যাচ্ছে কিনা, যে আমাদের ইন্ট্রোডাকশন এবং ক্লাসিফিকেশান থেকে। আচ্ছা, আমরা ঝটপট কয়েকটা কোয়েশ্চেনে চলে আসি। যেমন ফার্স্টে আমি গুপ্তাই কোয়েশ্চেন অ্যান্সারটাই দেখি। যেমন আমাদের এখান থেকে কী কী পড়া হলো দেখা যাক। যেমন কোয়েশ্চেন 1 নম্বর কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন বলছে রেসিডুয়াল সয়েলস আর ফর্মড বাই। তো রেসিডুয়াল সয়েলস আর ফর্মড বাই অপশান এ বলছে গ্লেসিয়ার্স, উইন্ড, বিতে বলছে উইন্ড, সিতে বলছে ওয়াটার, ডি বলছে নান অফ দ্য অ্যাবাভ। তো একটু আগে আমরা কি পড়েছি যে রেসিডুয়াল সয়েলস সেই সয়েলগুলোই যারা প্লেস অফ অরিজিনেই থাকছে, তারা কোনো এজেন্সি দ্বারা ট্রান্সপোর্টেড হয় না। তো যেহেতু এখানে গ্লেসিয়ার, উইন্ড এবং ওয়াটার তিনটে অপশানই ট্রান্সপোর্টের এজেন্সি, তাহলে এখানে আমরা রেসিডুয়াল সয়েলস আর ফর্মড বাই এই তিনটে কোনোটাকেই নেবো না, তাহলে নান অফ দ্য অ্যাবাভ অ্যান্সার করবো। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা আমাদের পড়া হয়ে গেছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ সয়েল ইজ ট্রান্সপোর্টেড বাই গ্র্যাভিটেশনাল ফোর্সেস। তো এটা তো টালুস অলরেডি পড়ে ফেলেছি আমরা। আচ্ছা, অপশান ছিল লোয়েস, টালুস, ড্রিফট, ডিউন স্যান্ড। তো এটা অবভিয়াসলি টালুস। নেক্সট পয়েন্ট আমরা চলে যাব আমাদের আজকের পড়ার বিষয় থেকে। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 23। কোয়েশ্চেন নাম্বার 23 বলছে স্টোকস ল ইজ ভ্যালিড only if the size of particle is option A less than 0.0002 mm, option B greater than 0.2 mm, option C between 0.2 mm and 0.0002 mm, option D all of the above। তো একটু আগে আমরা পড়েছি যে সেডিমেন্টেশন অ্যানালিসিস, একটু আগে বলছিলাম যে আমরা 0.075 mm এর লেস হলে আমরা সেডিমেন্টেশন অ্যানালিসিসে যেতে পারি, কিন্তু স্টোকস ল ভ্যালিড ফর যদি কোয়েশ্চেনটা বলছে তাহলে এটা আমরা অপশান সি মারবো, মানে বিটুইন 0.2 mm টু 0.0002 mm। ওকে, নেক্সট পয়েন্টে চলে যাব আমরা। Question 24. In hydrometer analysis for a soil mass, বলছে both meniscus correction and dispersing agent correction additive। meniscus correction এবং dispersing agent correction আমরা কি পড়লাম? CM CD, CT পড়েছি প্লাস মাইনাস, তারপরে কি পড়েছি? CM CD প্লাস মাইনাস। তাহলে CM কি হবে? প্লাস, CD কি হবে? মাইনাস। তাহলে বোথ সি অপশান বলছে মেনিসকাস ইজ অ্যাডিটিভ, দ্যাট ইজ প্লাস, অ্যান্ড ডিসপার্সিং এজেন্ট সাবস্ট্রাকটিভ, দ্যাট ইজ মাইনাস। তাহলে অপশান সি নেব 24-এর। 25-এর কোশ্চেনে বলছে দ্য হাইড্রোমিটার মেথড অফ সেডিমেন্টেশন অ্যানালিসিস ডিফার্স ফ্রম দ্য পিপেট অ্যানালিসিস মেনলি ইন। তাহলে হাইড্রোমিটার আর পিপেট এই দুটো কিসে ডিফার করে? অপশান এ বলছে প্রিন্সিপাল, না বলেছি প্রিন্সিপাল অফ টেস্ট সেম থাকবে। ডিফার কিসে করবে? অপশান বি বলছে দ্য মেথড অফ টেকিং অবজারভেশনস, এইটাই অ্যান্সার করব। নেক্সট পয়েন্ট আসছে আমাদের 26, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মেজার অফ পার্টিকেল সাইজ রেঞ্জ। পার্টিকেল সাইজ রেঞ্জ কে মেজার করছে? সিইউ, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট। সেই জন্য 26-এরটা অপশান বি করব। আচ্ছা, নেক্সট আসছে 28, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট অফ এ সয়েল ইজ, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট দ্যাট ইজ হচ্ছে সিইউ অফ এ সয়েল ইজ অলওয়েজ বলছে লেস দেন 1, ইকুয়াল 1, ইকুয়াল টু অর লেস দেন 1, অপশান ডি বলছে ইকুয়াল টু অর গ্রেটার দেন 1। তো আমরা এখানে ভ্যালুগুলো দেখেই বুঝতে পারছি 10, 5 থেকে 10, 5, 1, 4, 6, মানে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে ইকুয়াল 1 অর মোর দ্যান 1। কিন্তু এখানে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে একটা সয়েল আমি 100 গ্রাম নিয়েছি, একটা সিপ দিয়ে দেখা যাচ্ছে 60% পাস করলো, আর একটা সিপ দিয়ে ওই স্যাম্পেলটারই 10% পাস করলো, তাহলে কোন সিপ সাইজের ওপেনিংটা বড় হবে? অবভিয়াসলি 60% পাস করেছে যেটা, সেই ওপেনিংটাই বড়। তার মানে আমরা যখন D60/D10 বসাবো, তাহলে এটা যেমন ধরে নিচ্ছি এটা হয়তো দেখা যাচ্ছে 10 mm বাই হচ্ছে এটা 2 mm, যে 10 mm সিপটা দিয়ে দেখা যাচ্ছে 60% পাস করেছে একটা স্যাম্পেলের, সেই স্যাম্পেলটারই 10% পাস করেছে 2 mm সাইজ দিয়ে, তাহলে 10 mm/2 mm, তাহলে এটা ভ্যালু কত আসবে? CU5 আসবে। উল্টোটা পসিবল নয়,
যে ছোট শিপ দিয়ে 60% পাস করে গেল কিন্তু বড় শিপ দিয়ে 60% পাস করতে পারলো না, এটা পসিবল নয়। সেই জন্য লেস দ্যান 1 কোনো সময়ই হবে না। ওকে, তাহলে এটা ইকুয়াল টু আর গ্রেটার দ্যান 1, 28 ডি অ্যান্সার করবো। 36 কোশ্চেনটা যেমন বলছে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট, বলছে ইউনিফর্ম সয়েল হ্যাজ মোর স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি দ্যান নন ইউনিফর্ম সয়েল। অপশান বি বলছে ইউনিফর্ম সয়েল হ্যাজ লেস স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি দ্যান নন ইউনিফর্ম সয়েল। এইটা কারেক্ট অ্যান্সার অপশান বি এরটা। কেন আমি বলে দিই, রাস্তায় যখন আমরা দেখেছি যে বড় বড় স্টোন এগ্রিগেট দিয়ে নতুন রাস্তা তৈরি হচ্ছে বিটুমিনাস রোড, বেস কোর্সে যখন আমরা দেখেছি যে বড় বড় স্টোন এগ্রিগেট দিয়ে যখন রোলার রোল করছে, তখন কিন্তু শুধুমাত্র বড় বড় এগ্রিগেটই থাকে না। যদি থাকতো তাহলে বাসের চাকা, লরির চাকা যেতে যেতে কী হতো, ওগুলো সাইড হয়ে যাবে। সেই জন্যই আমরা ওইগুলোকে স্টোন ডাস্ট মিক্স করি, ওয়াটার অ্যাপ্লাই করি, তারপরে রোলিং করি। কেন? কারণ বড় বড় পার্টিকেলগুলোর মাঝখানে যদি ছোট ডাস্ট পার্টিকেল এবং স্মলার পার্টিকেলস না থাকে, তাহলে ইন্টারলকিং প্রপার্টিটাই হবে না। অর্থাৎ ওইখানে আমরা কিন্তু একটা পার্টিকুলার সাইজের এগ্রিগেট নিচ্ছি না। যদি শুধুমাত্র একটা বড় বড় সাইজের এগ্রিগেটই নিয়ে গেছি, মোটামুটি অলমোস্ট সেম সাইজ, তাহলে সেটাকে কী বলতাম, ইউনিফর্ম লিগেটেড। সেটা নিলে কিন্তু স্ট্রেংথ কমে যেত। সেই জন্য আমরা তার সাথে ছোট মাঝারি ডাস্ট পার্টিকেল মিক্স করে সেটাকে নন ইউনিফর্ম করে দিচ্ছি, অর্থাৎ ওয়েল গ্রেডেড করছি। এই একই কারণের জন্য আমরা কংক্রিটেও সেম কাজ করি। যে ধর দেখা যাচ্ছে 1, 2, 4 এই রেশিওতে যদি আমরা কংক্রিটিং করি, তাহলে এই যে 4টে পার্ট কোর্স এগ্রিগেট নিচ্ছি, এখানে দেখা যাচ্ছে 3টে পার্ট আর 3/4 mm ডাউন এগ্রিগেট, তার সাথে 1 পার্ট 10 mm বা 12 mm ডাউন এগ্রিগেট মিক্স করি। কেন? ওই সেম, যাতে করে আমাদের ভয়েড ভলিউমটা কমে, ভয়েডটা কমে যায়। তাহলে এতে করে সুবিধা কী হবে, গ্রেটার ডেন্সিটি পাওয়া যাবে, গ্রেটার ডিউরেবিলিটি হবে। সেই জন্য আমরা সবসময় নন ইউনিফর্ম বা ওয়েল গ্রেডেড সয়েলটাকে গ্রেটার স্ট্রেংথ বলবো। লাস্ট কোয়েশ্চেন 42, অ্যাকর্ডিং টু IS ক্লাসিফিকেশান বলছে দ্য রেঞ্জ অফ সিল্ট সাইজ পার্টিকেল। কী পড়েছি? রেঞ্জ অফ সিল্ট সাইজ পার্টিকেল 0.002 থেকে 0.075 mm। তাহলে অপশান ডি করে দেবো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা সয়েল মেকানিক্সের ফেজ ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। যাদের তোমাদের ক্লাস ভালো লাগলো তারা নেক্সট ক্লাস অ্যাটেন্ড করবে এবং লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট দিতে পারো। সাবস্ক্রাইব করে রাখলে পরের ভিডিওটা তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান পৌঁছে যাবে। লকডাউনের বাজারে সবাই ঘরে বন্দি, তো এই সময় যদি কিছুটা পড়াশোনা করে নেওয়া যায়, করে নাও। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, ঘরে থাকো, সুস্থ থাকো, গুড নাইট।